অনেক দিন পর প্রায় 15-16 বছর পর বাংলাদেশ যেন এক নতুন অধ্যায় আরম্ভ করেছে। বাংলাদেশে যে স্বৈর শাসন শুরু হয়েছিল, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন ইত্যাদি, যেভাবে এই দেশের মানুষ শোষিত হয়েছে, সে এক কালো অধ্যায় থেকে আমরা নিষ্কৃতি পেয়েছি। এজন্য এই আন্দোলনের অগ্রণী ভূমিকা যারা পালন করেছে ছাত্র সমাজ, তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। সাথে সাথে ছাত্র সমাজের যারা শাহাদাত বরণ করেছে, বাংলাদেশের জনগণকে একটা সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য যারা আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছে, এদের মধ্যে যারা রক্তাক্ত হয়ে শাহাদাত বরণ করেছে, তাদের রুহের মাগফিরাত কামনা করি। দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেন এই 18 কোটি জনগণের পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন। সাথে সাথে যারা আহত হয়েছে এবং চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে কাতরাচ্ছে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্রুত চিকিৎসার ব্যবস্থা করে দিই এবং তাড়াতাড়ি সুস্থতা নিয়ামত দান করুন। এবং বর্তমান এই দুর্যোগ মুহূর্তে সম্প্রতি আমরা যে জিনিসটা জানি, শুনেছি যে বন্যা কবলিত এলাকা ফেনী, নোয়াখালী, কুমিল্লা, মৌলভীবাজার, চাঁদপুর ইত্যাদি এলাকাগুলো, জেলাগুলোর মধ্যে যেই বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছে, বন্যার্ত মানুষের যেই পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন এবং মানুষ যেভাবে তাদের সাহায্যার্থে এগিয়ে গিয়েছে, সবাইকে আল্লাহ তাআলা জাযায়ে খায়ের দান করুন। তো আমি সংক্ষেপে দুই একটা কথাই বলবো। আসলে আমাদের আলেম সমাজ বর্তমানে এই প্রেক্ষাপটে, বর্তমান এই সময়ে কাজের একটা মাঠ আমাদের জন্য তৈরি হয়ে গেছে। রাজনৈতিকভাবে বলি কিংবা বিভিন্ন দুর্যোগ মোকাবেলা করার জন্য, দুইটা ক্ষেত্রে আমাদের একটা কাজ করার একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে। বিশেষভাবে রাজনৈতিকভাবে আমরা কওমি অঙ্গনের মানুষ, আমাদের মধ্যে যে বিভক্তি এবং যেই মতবিরোধ, সমস্ত মতবিরোধ এবং বিভক্তি, দ্বিধা বিভক্তিকে বিসর্জন দিয়ে আমরা সবাই এক প্ল্যাটফর্মে এসে যেতে পারি এবং সেটা একটা গ্রহণযোগ্য সাংগঠনিকভাবে তৃণমূল পর্যায়ে আমরা একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম দাঁড় করাইতে পারি। তাহলে আমাদেরকে আর ভবিষ্যতে বিভিন্ন কোনো বামপন্থী, ডানপন্থী, অনইসলামিক দলের ছত্রছায়া কাজ করতে হবে না। সম্পূর্ণ একটা স্বতন্ত্রভাবে আমরা একটা রাজনৈতিক মাঠ আমরা তৈরি করে নিতে পারি। সেই জন্য আমাদেরকে কী করণীয়, এক্ষেত্রে আমাদের বিচক্ষণ যারা আছেন, আমাদের অঙ্গনে যারা বিচক্ষণ আছে, অনেক বিচক্ষণ ব্যক্তিরা আছেন। যদি বিচক্ষণ ব্যক্তি না থাকতেন, যেখানে বাংলাদেশের ইতিহাসে এমন কোনো নজির নাই যে তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে কোনো আলেম তো দূরের কথা, একজন ইসলামপন্থী বা ইসলামের ভাবাপন্ন একজন লোককে এরকম অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে সদস্য হিসেবে, উপদেষ্টা হিসেবে গ্রহণ করার এরকম নজির ইতিহাসের মধ্যে নেই। তো সেই ক্ষেত্রে আমাদের একজন বিচক্ষণ, বিদগ্ধ, শিক্ষাবিদ এবং সর্বক্ষেত্রে যার সার্টিফিকেট এবং যোগ্যতা অর্জন করেছেন এবং একজন ব্যক্তিত্বকে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে উপদেষ্টা হিসেবে গ্রহণ করেছেন, তাহলে আমরা বলতে পারি আমাদের মধ্যে অনেক বিচক্ষণ ব্যক্তি আমাদের মাঝে আছে। এরকম একজন বিচক্ষণ ব্যক্তিকে কেন্দ্র করে আমরা একটা সমস্ত ছোটোখাটো
যে সমস্ত মতবিরোধ আছে সব কিছুকে বিসর্জন দিয়ে আমরা একটা দল গঠন করতে পারি। নাম বলবো না, আমাদের বিপরীতে ইসলামী নামে আরেকটা দল আছে, তাদের মধ্যে কোনো দ্বিধা নেই, বিভক্তি নেই, যত জেল জুলুম অত্যাচার নিপীড়ন তাদের উপর হোক, কিন্তু তাদের মধ্যে কোনো ফাটল নেই। মূল বিষয়ে তারা কিন্তু সবাই একমত। জুজি বিষয়ের ক্ষেত্রে দেখা যাবে, ছোট ছোট বিষয়ের ক্ষেত্রে তারা বিভিন্ন দলের সাথে আছে। এদের মধ্যে কেউ রেজবিদের সাথে আছে, কেউ কওমি আলেমদের সাথে আছে, কেউ আহলে হাদিসের সাথে আছে, বিভিন্ন দলে, কিন্তু মূল বিষয়ে তারা সবাই একমত। যার কারণে তাদের মধ্যে নয়া দিগন্তের এক প্রতিবেদন আমি দেখেছি, বাংলাদেশে একটাই তথাকথিত ইসলামী দল আছে যাদের মধ্যে কোনো উপদল বলতে কিচ্ছু নেই। আর আমাদের কওমি অঙ্গনে উপদলের শেষ নেই, উপদলের শেষ নেই। ছোট্টখাট্ট একটা বিষয় নিয়ে আমরা মতবিরোধ করি, নিজেকে আমির দাবি করি না, নিজেকে চেয়ারম্যান দাবি করি, নিজেকে সভাপতি দাবি করি। এভাবে দাবি করতে করতে অন্তত 13 থেকে 14টা দল হয়ে গেছে শুধু আমাদের কওমি অঙ্গনে। তো এত দল এত মত না হয় আমরা একটা প্ল্যাটফর্মে এসে কাজ করি, একেবারে ছাত্র থেকে নিয়ে সাধারণ পর্যায়ের লোক থেকে নিয়ে জনসাধারণকে আমরা সম্পৃক্ত করে সর্বোচ্চ পর্যায়ে আন্তর্জাতিক পর্যন্ত আমরা একটা দল একটা প্ল্যাটফর্মে আসি। তা আলহামদুলিল্লাহ, যেখানে 20 লক্ষ কওমি মাদ্রাসা আছে, তো এত মাদ্রাসা এত ছাত্র থাকা সত্ত্বেও আমরা যদি একটা প্ল্যাটফর্ম নিয়ে রাজনৈতিকভাবে কাজ করতে না পারি, তাহলে এটা আমাদের জন্য খুবই দুঃখের বিষয়। তো এই জন্য আমি শীর্ষস্থানীয় যে সমস্ত যারা রাজনৈতিক চর্চা করেন, রাজনৈতিক অঙ্গনে আছেন, তাদেরকে আমি এখান থেকে এই মেসেজটা দিতে চাই যে আমরা সবাই একটা প্ল্যাটফর্মে এসে কাজ করি। তাহলে যে কোনো বামপন্থী, যে কোনো ইসলাম বিরোধী যে সমস্ত দল শক্তি অপশক্তি আছে, তারা যে কোনো বিষয় ইসলামের বিরুদ্ধে কলম ধরতে কথা বলতে অবশ্যই তারা চিন্তা ভাবনা করবে। আজকে আমাদের মধ্যে এত দ্বিধা বিভক্তির কারণে তারা ইসলামের বিরুদ্ধে কথা বলতে, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলতে তারা দ্বিধাবোধ করে না। যেখানে একটা তাবলিগ জামাত আমাদের ছিল, ওইটাকে পর্যন্ত 2 ভাগ করে দেওয়া হয়েছে। এটা সম্পূর্ণভাবে ষড়যন্ত্রমূলক। ইচ্ছা করলে সেটাকে এক দল, এটাকে অরাজনৈতিক সংগঠন, অরাজনৈতিক দল ছিল, এটাকে ইচ্ছা করলে এক দলের মধ্যে রাখা যেত, কিন্তু তার শক্তিটাকে ভেঙে এটাকে 2 ভাগ করে দেওয়া হয়েছে। তো এইভাবে কওমি আলেমরা কোনো সংগঠন করলে সেটাকে এইভাবে 2 ভাগ করে দেওয়া হয়, 3 ভাগ 4 ভাগ করে দেওয়া হয়, ভাগ হতে হতে 14, 15, 20 ভাগ হয়ে যায়। তো সুতরাং আমরা যদি সবাই মূল বিষয়ে একমত হয়ে একই প্ল্যাটফর্মে কাজ করি এবং বিচক্ষণ লোকদের মাধ্যমে কাজ করি, এক্ষেত্রে আমি একটা নিজের ব্যক্তিগত একটা বলে যে কোনো মাদ্রাসার মুহতামিম এই রাজনৈতিক দলে আসতে পারবে না, কোনো মাদ্রাসার শাইখুল হাদিসকে রাজনৈতিক নেতা বানানো যাবে না। রাজনৈতিক নেতা বানাইতে হবে মাদ্রাসা মসজিদ থেকে সম্পূর্ণভাবে আলাদা করে একজনকে, তাকে রাজনৈতিক নেতা, কওমি অঙ্গনে একজন নেতা হিসাবে তাকে দাঁড় করাইতে হবে। কারণ দেখা যায় আমাদের রাজনৈতিক দলগুলো হয়তো মাদ্রাসা ভিত্তিক, না হয় মসজিদ ভিত্তিক, না হয় ব্যক্তিভিত্তিক, না হয় পীরকেন্দ্রিক। এরকম হওয়া উচিত নয়। আমি মনে করি, আমি ছোট মানুষ হিসাবে মনে করি এটা সম্পূর্ণভাবে মাদ্রাসা থেকে আলাদা হতে হবে এবং ব্যক্তি থেকে আলাদা হতে হবে। এটার উপর চেইন অফ কমান্ড থাকতে হবে। একের পর এক যত জুলুম নির্যাতন নিপীড়ন আসবে, বাস একের পর এক আমির নির্ধারণ হয়ে যাবে, মজলিস শুরার মাধ্যমে নির্ধারণ হবে। ফট করে আমি নিজেকে ঘোষণা করব, আমি নিজে চেয়ারম্যান ঘোষণা করব, যে কোনো ছোটোখাটো একটা ঠুনকা বিষয় নিয়ে আমি নিজেকে সভাপতি ঘোষণা করে ফেলবো, এরকম হওয়া উচিত নয়। তাহলে আমরা কখনো শক্তি দেখাতে পারবো না, আমাদের এই শক্তি কখনো কাজে লাগবে না। তো এই জন্য আমরা এই কাজটা করতে পারি। সাথে সাথে আমরা বর্তমান সমাজের সাথে রাজনৈতিক করতে হলে সমাজের সাথে আমাদেরকে মিশতে হবে, যে সমাজে যে কোনো দুর্যোগ মুহূর্তে আমাদেরকে এগিয়ে যেতে হবে, ঝাঁপিয়ে পড়তে হবে। আলহামদুলিল্লাহ, যে কোনো বাংলাদেশের দুর্যোগের ক্ষেত্রে, দুর্যোগের মোকাবেলায় আলেম সমাজ অগ্রণী ভূমিকা পালন করে। সেটা আমরা সাম্প্রতিক আমরা নোয়াখালী, যেই ফেনী, আমার নিজের বাড়িও ফেনী, তো ফেনীতে যে বন্যা কবলিত এলাকা, বন্যার্ত এলাকা, তাদের সাহায্য সহযোগিতা ত্রাণের ক্ষেত্রে আলেম সমাজ যেভাবে এগিয়ে গেছে, অন্য কোনো দল, অন্য কোনো মত, অন্য কোনো সংগঠন এভাবে এগিয়ে যায়নি। তো সুতরাং আমরা আলেম সমাজ, আমাদের উচিত
আমাদেরকে ভবিষ্যৎ এখন যেহেতু কোনো ধরনের জেল নাই, কোনো ধরনের বাধা বিপত্তি নাই, সেমিনার করতে, মিছিল করতে, সংগঠন করতে এবং তৃণ পর্যায়ে কাজ করতে কোনো বাধা বিপত্তি নাই। এখন আমাদের জন্য মাঠ একেবারে উন্মুক্ত। আমরা তৃণমূল পর্যায়ে আমরা কাজ করে একজন ভালো আমির নির্ধারণ করে এবং তার মাধ্যমে সারা বাংলাদেশের মধ্যে একটা কওমি অঙ্গনে যে আমরা একজনকে নেতা হিসাবে নির্ধারণ করি।